প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। এই করোনা মহামারীতে কবে আমরা এই মহামারী থেকে উদ্ধার পাইতে পারি আমরা আজও জানি না, কিন্তু আমরা আমাদের পড়ালেখা এটা চালিয়ে যেতে হবে। সেজন্য তোমরা যাতে কোনো রকম সহযোগিতা পাও, সেজন্য আমাদের সেই প্রয়াস অনবরত চলছে। যাক, তোমরা উপকৃত হলেই আমাদের এই সফলতা। সেজন্যই আমি আজকে তোমাদের সামনে উচ্চতর গণিতে নবম দশম শ্রেণী তৃতীয় অধ্যায় ব্রহ্মগুপ্তের উপপাদ্য নিয়ে আলোচনা করব। তোমরা ব্রহ্মগুপ্তের উপপাদ্য সম্পর্কে আমি বলছি, তোমরা মনোযোগ দাও এবং তোমরা চেষ্টা করো। দেখো, আমাদের ব্রহ্মগুপ্তের উপপাদ্যে সাধারণ নির্বাচনটি কি, প্রশ্নটি হলো সাধারণ নির্বাচন। আমরা সবাই জানি, সেই সুবাদে আমাদের সাধারণ নির্বাচনটি আমরা একটু পড়ি, কারণ আমাদের এই প্রশ্ন থেকে আমাদের চিত্র, বিশেষ নির্বাচন এবং প্রমাণটি হবে। সেক্ষেত্রে আমাদের সাধারণ নির্বাচন থেকেই আমাদের সকল কিছুর উৎপত্তি। সেজন্য আমার সাধারণ নির্বাচনটাকে যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে অবশ্যই আমরা সবগুলি করতে পারবো। দেখো, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে সহজভাবে, তোমরা খেয়াল করো। যেমন প্রশ্নে আছে, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণ দুইটি যদি পরস্পর লম্ব হয়, তবে তাদের ছেদবিন্দু হতে কোন বাহু উপর অঙ্কিত লম্ব কি হবে? বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। তাহলে প্রশ্নে হলো বৃত্তে অন্তর্লিখিত। বৃত্ত কথা আমরা বুঝি একটা বৃত্ত যার কেন্দ্র আছে, চারপাশে পরিধি আছে, সেটা হলো একটা বৃত্ত। তাহলে বৃত্তে অন্তর্লিখিত, অন্তর্লিখিত কথার অর্থ কি? অন্তর কথার অর্থ ভিতরে, লিখিত কথার অর্থ ভিতরে লেখা। সে এখানে আমরা তো লিখবো না, আমরা সেটা কি করবো? চিত্র অঙ্কন করবো। তাহলে আমরা ভিতরে, কার ভিতরে? বৃত্তের ভিতরে চিত্র অঙ্কন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রশ্নে যেটা বলছে সেটাই কাজ করব, বৃত্তে অন্তর্লিখিত। তাহলে আমরা আগে প্রথমে কাজ কি করব? বৃত্ত অঙ্কন করব। দেখো শিক্ষার্থীরা, আমরা বৃত্তটা অঙ্কন করে নিচ্ছি। এটি একটি বৃত্ত। আমরা এটা কি আঁকলাম? বৃত্ত অঙ্কন করলাম। তাহলে দেখো, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের, তাহলে বৃত্তে অন্তর্লিখিত তার মানে বৃত্তের ভিতরে কি অঙ্কন করতে হবে? একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তাহলে আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করি আমাদের আইডিয়া মোতাবেক। দেখো, আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করছি। দেখো, বৃত্তে এটি কি? একটি চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজটি অঙ্কন করলাম। দেখো চতুর্ভুজটি কি? এটা হলো এ, এটা হলো বি, এটা হলো বি এবং এটা হলো সি। তাহলে আমরা প্রথম কাজটা কি বলতে পারি? আমরা বিশেষ নির্বাচনটা এটার সাথে সাথে লিখে ফেলতে পারি, কারণ বিশেষ নির্বাচনটা এখান থেকে উৎপত্তি। তাহলে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই প্রশ্ন থেকেই কিন্তু এটার উৎপত্তি, আর এটা সূত্রপাত এবং এই চিত্র এবং প্রমাণ সবকিছু এই প্রশ্ন থেকেই হবে। তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে বের করছি সেটা। এই প্রশ্ন থেকে বের হয়ে যাচ্ছে বৃত্তে, বৃত্তে অন্তর্লিখিত, অন্তর্লিখিত কোন চতুর্ভুজে। তাহলে আমি লিখি কোন চতুর্ভুজে, কোন চতুর্ভুজ মানে যে কোনো একটা চতুর্ভুজ, কোন চতুর্ভুজ, চতুর্ভুজ কোন চতুর্ভুজ কি? এ বি সি ডি। তাহলে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজ, কোন চতুর্ভুজের কর্ণ দুইটি। তাহলে কর্ণ অঙ্কন করে নিতে হবে। যেমন এটি একটি কর্ণ, এটি একটি কর্ণ। তাহলে কর্ণ কি আমাদের? এসি এবং বিডি। তাহলে কোন চতুর্ভুজের কর্ণদ্বয় কি লিখবো আমরা? কর্ণদ্বয়। দেখো শিক্ষার্থীরা,
কর্ণদ্বয় কয়টি? দুইটি, সেজন্য দ্বয় লিখেছি। তাহলে কর্ণদ্বয় কে কে? এসি ও বিডি। তাহলে এসি এবং বিডি এই দুটি কর্ণ কোন বিন্দুতে ছেদ করলো? এম বিন্দু। তাহলে কি এসি ও বিডি, আমাদের প্রশ্ন দুটি হলো কর্ণ দুইটি যদি পরস্পর লম্ব হয়, তাহলে কর্ণ দুটি পরস্পর লম্ব কিভাবে? দেখো এসি রেখা এবং বিডি রেখা পরস্পরকে ছেদ করেছে কোন বিন্দুতে? এম বিন্দুতে। করার পরে এই এম বিন্দু থেকে এই কার উপর? এসির উপর এই বিএমটা কি হয়ে গেল? লম্ব হয়ে গেল। সেজন্য তাহলে আমরা লিখব কি? কোন চতুর্ভুজের এবিসিডি কর্ণদ্বয় এসি ও বিডি বাহুকে, কাকে? বাহুকে এম বিন্দুতে ছেদ করে। কি করে? ছেদ করে। দেখো আমাদের এতটুকু পর্যন্ত প্রশ্ন চলে এসেছে। তাহলে এবার কি করতে হবে? যদি এম বিন্দুতে ছেদ করে, এবার আমাকে বলছে তবে তাদের ছেদবিন্দু। তবে তাদের ছেদবিন্দু হলো কোনটি? এম। দেখো তবে তাদের ছেদবিন্দু হলো এম। এই যে বলেছে তবে তাদের ছেদবিন্দু, তাহলে আমরা ছেদবিন্দু কোনটা পেয়েছি? এম পেয়েছি। তাহলে দেখো তবে তাদের ছেদবিন্দু এম হতে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি এম হতে, দেখো তাদের শর্ত সাপেক্ষে আমরা কথা বলছি, বিন্দু এম হতে কোন বাহুর উপর, তাহলে কোন বাহু আমরা এখানে ধরে নিলাম বিসি বাহু। এম হতে বিসি বাহুর উপর, বিসি বাহুর উপর কি অঙ্কন করব? আমরা এম ই লম্ব অঙ্কন করব। কি অঙ্কন করব? বিসি বাহুর উপর এম ই লম্ব অঙ্কন করি। ঠিক আছে? এবার দেখো বাহুর উপর লম্ব অঙ্কন করি। এবার লম্বটি বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। তাহলে বিপরীত বাহুটি হলো কোনটা? এই বিসি বাহুর বিপরীত বাহু। কোনটা বলছে? বিসি বাহুর বিপরীত বাহু। তাহলে বিসি বাহুটা হলো এইটা, তাহলে বিপরীত বাহু হলো কোনটা? এডি। তাহলে এবার কি করব আমরা? ইএম রেখা বিপরীত বাহু, বাহু কাকে? বিপরীত বাহুকে এডি কে এফ বিন্দুতে কি করে? সমদ্বিখণ্ডিত করে। দেখো তাহলে এটাকে যদি আমরা বর্ধিত করি, তাহলে কি করলে? বর্ধিত করলে। আচ্ছা আমরা এখানে এই কথাটা যদি আরেকটু সুন্দর করে লিখি, ইএম রেখাকে বর্ধিত ইএম রেখাকে আমরা এখানে যদি কথাটা এইভাবে লিখি, বা ইএম রেখা বর্ধিত করে, বর্ধিত করে বিপরীত বাহু এডিকে এক বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটাকে যদি আমরা বর্ধিত করি, সেটা কি করে? এক বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণ যা, এই কোণতা, এই কোণতা এবং এই কোণ, আর এই কোণ এবং এই কোণ একই, সেজন্য এটাকে ধরলাম ওয়াই, এটাকে ধরলাম ওয়াই। এটা হলো এক্স, এটাও এক্স, এটাও এক্স এবং এটাও এক্স। এবার দেখো তাহলে এইবার আমার কথা দ্বিখণ্ডিত করে। এবার দ্বিখণ্ডিত অংশ কে কে? যদি দ্বিখণ্ডিত হয় তাহলে অবশ্যই এই এফ কার সমান হবে? এফ ডি এর সমান হবে। তাহলে সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে কি হবে? এ এফ সমান এফ ডি। এটি আমাদের প্রমাণ করতে হবে, কারণ আমাদের শর্ত সাপেক্ষে সেটা দ্বারা, যেমন সেই কথাটা বলে দিছে যে বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। তার মানে বিসি বাহুর বিপরীত বাহু হলো এডি, এডি বাহুকে দ্বিখণ্ডিত করে কোন বিন্দুতে? এফ বিন্দুতে। যদি এডি বাহুকে এফ বিন্দুতে দ্বিখণ্ডিত করে, তাহলে এখানে এফ যা হবে এফ ডিও তাই হবে। এবার আমরা এটার প্রমাণটা দেখব যে এফ সমান সমান এফ ডি কিভাবে হয়। তাহলে দেখো
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বিশেষ নির্বাচনটা মুছে ফেলছি, তোমরা অবশ্যই লক্ষ্য করেছ। আমরা দেখো এবার প্রমাণটা করব। দেখো তাহলে এবার আমরা প্রমাণে যাই। প্রমাণের সময় আমাদের একটি বিষয় লক্ষণীয়, যেটা আমরা সব সময় খেয়াল রাখতে হবে, যে প্রমাণ করার সময় কি করতে হবে, চিত্র সাপেক্ষে আমার প্রমাণ করতে হবে। প্রমাণের চিত্রটা আমার কি চেয়েছিল, চিত্র থেকে আমার প্রমাণটা কি চেয়েছিল, যে এ বিসি বাহুর বিপরীত বাহু সেটা হলো কি এডি। তাহলে এডি কে কি করছে, এই এমই রেখাকে যখন ইএম রেখাকে যখন বর্ধিত করছি, তখন এ এফ এম রেখাটা এডি কে এফ বিন্দুতে ছেদ করে কি করেছে, অর্ধেক করেছে। কিন্তু সর্বসাকল্যে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করব, যে এখানে দেখো এই সিডি বা এই ডিসিটা, এই সিডিটা বাহুটার উপর কয়টি ত্রিভুজ নির্ভর করছে। দেখো সি বি ডি এবং সি এ ডি। তাহলে এই যে সিডি বাহুর উপর দণ্ডায়মান, সেটা আমরা একটু দেখি। প্রমাণে আমরা এই কথাটা আগে উল্লেখ করব, যে কি এই সিডি বাহু যদি না থাকতো, তাহলে এই ত্রিভুজ দুইটা আমার দণ্ডায়মান হতো না। আর ত্রিভুজ দুইটা যদি দণ্ডায়মান না হতো, তাহলে আমাদের এফ সমান সমান এডি আনা সম্ভব হতো না। সেজন্য আমরা কি লিখবো, যে এটা কি রেখা, কার রেখা, একই রেখা, সেটাকে সিডি। তাহলে সেজন্য আমরা কি লিখবো, যে একই, এটা একটা কি একই চাপ, এই চারটা এক একটা চাপ। তাহলে এখানে সিডি একটা চাপ, তাহলে একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান বলে, তাহলে দাঁড়াও, এখন দেখো সিডি বাহুর উপর দণ্ডায়মান কে কে আছে, এই বিসি বাহু আছে, সি এর উপর বিসি বাহু, ডি এর উপর হলো বিডি বাহু, এবং এই সি এর উপর এসি বাহু, এবং এই ডি এর উপর এডি বাহু। তাহলে এই সি এর উপর আছে সি বি ডি কোণ, আবার এই সিডি বাহুর উপর আছে সি এ ডি কোণ। তাহলে আমরা সেটা লিখে দিতে পারি। দণ্ডায়মান বলে কি লিখবো আমরা, কি সি বি ডি কোণ সমান সমান হবে সি এ ডি কোণ। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা কি লিখেছি, যে বলছি সিডি বাহুটা যদি একই চাপ হয়, তাহলে একই চাপের উপর যদি দণ্ডায়মান হয়, তাহলে সেটা দণ্ডায়মান হলে সেটা কি হবে, সিবি ডি কোণ, এবং সে উৎপন্ন করে কি হবে, সি এ ডি কোণ। কিন্তু চাপ আমার কয়টা, একটাই। তো সেক্ষেত্রে আসো আমরা এখানে আরেকটা জিনিস দেখবো, যদি এই চাপে হয়, তাহলে সি বি এম যদি হয়, অর্থাৎ আমরা লিখি কোণ CBM, তাহলে CBM এর সাথে কোণটি মিলে আমরা দেখি, এই বি কোণের সমান সমান হলো এই এ কোণ, তাহলে CBM কোণ, তাহলে সেখানে হবে MAF কোণ, MAF। দেখো তো শিক্ষার্থীরা, সেটা ঠিক আছে কিনা, যদি এই কোণ এই কোণের সমান হয়, এই কোণ এই কোণের সমান হয়, আবার এই কোণ এই কোণের সমান, x প্রত্যেকটা কোণে তো প্রত্যেকটা কোণের সমান। যদি প্রত্যেকটা কোণ প্রত্যেকটা কোণের সমান হয়, তাহলে আমরা কি এই CBM সমান সমান আমরা MAF নিতে পারি না? বলো তো তাহলে স্যার, এখানে কেন আপনি CBM এর সাথে MAF নিলেন? আপনি তো এখানে অন্যগুলিও নিতে পারতেন। কারণ আমার এই MAF যদি আমি নেই, তাহলে আমার AF এবং FD সম্পর্কটি আনতে পারবো। সেজন্য আমরা এখানে কি করেছি, CBM এর সাথে আমরা MAF নিচ্ছি, কারণ আমরা সেটা কি করব, তুলনা করব। দেখো এর পরের লাইনটি আমরা দেখবো যে তুলনা করে কি পাওয়া যাচ্ছে। আবার দেখো তাহলে, আবার CBM কোণ, তাহলে CBM কোণ, দেখো CBM কোণ যদি CBM কোণ সমান হয় কার, x কোণের সমান, তাহলে আমরা দেখছি যে একটু আগে তোমাকে সেই কথাটাই বলেছি, যে তোমাদের বলেছি যে CBM যদি MAF এর সমান হয়, তাহলে স্যার এখানে এটা যদি সমান হতে পারে, এগুলিও তো সমান, এটা এটা তো সমান, এটা এটা সমান না, তাহলে এটা এটা সমান যদি, তাহলে এটা এটা সমান। সেক্ষেত্রে তাহলে তুমি লেখো, সমস্যা নাই, একই বাহুর উপর আমরা লিখতে পারি, তাহলে কি লিখতে পারি, CM কোণ, তাহলে এটাকে লিখতে পারি CM কোণ। ঠিক আছে,
আমরা সেই সুবাদে এটা লিখতে পেরেছি। তাহলে বুঝেছ শিক্ষার্থীরা, আমরা শর্ত সাপেক্ষে এবং আমাদের এই চিন্তন খেয়াল রাখতে হবে যে চিত্র দেখে যে আমরা কোন কোণের সাথে কোন কোণকে আমরা সমানভাবে ধরতে পারি, সেই ক্ষেত্রে আমরা সেটা লিখবো। শুধু এটা যদি হয় তাহলে আমরা এবার ত্রিভুজটা যদি এ এম এফ ধরি, যদি এম এফ ত্রিভুজ ধরি তাহলে সুতরাং এটা দাঁড়ায় কি আমরা একটু দেখতে পারি। সুতরাং দাঁড়ায়, খেয়াল করো তোমরা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, যে দেখো এখানে আমরা দুইটা সমান পেয়েছি, ঠিক না? তাহলে এখানে এ এম এফ বা এম এ এফ সমান সমান কি লিখতে পারি আমরা? এ এম এফ, এখানে এই যে এ, এখানে যদি লিখি এম এ এফ তাহলে এটাকে লিখতে পারি না এ এম এফ। দেখো তাহলে সুতরাং এ এম এফ সমান সমান কি লিখতে পারি? এ এফ এম এ। যেভাবে লেখো এ এম এফ ও লিখতে পারি। তাহলে এ এম এফ কোনটা? এ এম এফ। তাহলে এখানে লিখতে পারি আমরা এম এ এফ, সরি এখানে ভুল, এম এ এফ, এবার আমি ভুল করেছি, কি হবে? এ এম এফ। দেখো শিক্ষার্থীরা, কারণ এই কোণের সমান, তাহলে কোণ যেটাকে সেটাকে মাঝখানে রাখতে হবে। কোণ নির্দেশ করলে মাঝখানে রাখতে হবে, এটা কি হবে? এ এম এফ, এ এম এফ। তাহলে আমরা এখানে লিখতে পারি এম এ এফ, এম এ এফ, এম এ এফ। দেখো তাহলে এখানে এটা এম কোণ, এটা হলো এফ এ কোণ। তাহলে এম কোণ, এই এম কোণ হলো এটা, আর এফ কোণ হলো এটা। দেখো এই দুইটা কোণ কি পরস্পর সমান নয়? তো দুইটা কোণ যদি পরস্পর সমান হয় তাহলে অবশ্যই আমাদের বুঝতে হবে যে শর্ত সাপেক্ষে, আমরা জানি শর্ত অনুসারে আমাদের কি আছে, আমার এই উপপাদ্যের শর্ত আছে কি, যদি কোনো বাহু তার দুইটি কোনো ত্রিভুজের যদি দুইটি বাহু পরস্পর সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলি পরস্পর কি হয়? সমান হয়। এবং একটা কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি কোণ হবে। তো সেই ক্ষেত্রে দেখো তাহলে এ এম এফ সমান সমান হবে এম এ এফ। সেই শর্ত সাপেক্ষে আমার এটা হয়েছে কি এ এম এফ সমান সমান এম এ এফ। যদি এটা হয় তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমরা এখানে যদি ত্রিভুজটি ধরি তাহলে ত্রিভুজে কি দাঁড়ায়? তাহলে দেখি ত্রিভুজ এ এফ এম এ কি হবে? তাহলে অবশ্যই এ এফ যা এম এফ, তাহলে কি লিখতে পারি? এ এফ সমান সমান হবে এফ লেখা যায়। কারণ এখানে অবশ্যই আমি শর্তটা কেন বলেছি, কারণ যদি দুই বাহু সমান না হয় তাহলে তাদের বিপরীত কোণ কি হবে না? পরস্পর সমান হবে না। সেই ক্ষেত্রে যদি তাদের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, শর্ত সাপেক্ষে অবশ্যই তাদের বাহু দুটিও কি হবে? পরস্পর সমান হবে। যদি বাহু দুটি পরস্পর সমান হয় তাহলে এ এম এফ সমান সমান কি হবে? এ এফ। সেজন্যই আমরা লিখতে পারি এ এফ সমান সমান এফ এম বা এম এম। আচ্ছা, এবার আমরা আরেকটু দেখি আমাদের মুছে নেই। দেখো তাহলে শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি, যদি এই ত্রিভুজটি হয় আমাদের এই কোণটি, এই যে এ এম এফ এই ত্রিভুজটির ক্ষেত্রে হয়, তাহলে আমরা এই অনুরূপভাবে আমরা কি পেতে পারি একটু দেখি। অনুরূপ ভাবে কি দাঁড়াবে? দেখো তো শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি যে এখানে আমরা যদি ধরি অনুরূপভাবে আমরা যদি ধরি তাহলে সি বি এম, অথবা আমরা যদি ধরি এফ ডি এম, তাহলে এই কোণ হবে কোন কোণের সমান? এই কোণটি হলো এই কোণের সমান। আমরা বোঝানোর জন্য এটা বলে দিচ্ছি, এগুলো তোমরা ইউজ করবে না। তাহলে এখানে কি হবে? সি এবং এই কোণ সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এফ ডি এম কোণ সমান হবে কার? সি বি সি এম। তাহলে এই কোণের সমান কোণটি হবে এফ ডি এম এর কোণ সমান এই যে এফ ডি এম। এই কোণ যদি হয় তাহলে এই কোণ এই কোণের সমান হলে তাহলে অবশ্যই বিসি এম কোণ। তাহলে বিসি কোণ বিসি এম কোণ যদি সমান হয় তাহলে আমরা আরেকটা লিখতে পারি ই বি এম কোণ বা ই এম বি কোণ, এটাও তো লিখতে পারি আমরা। তাহলে এখানে লিখি ই বি সরি ই এম বি কোণ, ই এম বি। যদি ই এম বি কোণ হয়
বি কোণের সমান হয়, তাহলে আমরা এই কোণের সমান, তাহলে এটার সাথে এটা যেহেতু সংযুক্ত আছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডি এম এফ কোণ বা এফ এম ডি কোণ। যেহেতু আমরা ডি আছে আমরা লিখি ডি এম এফ কোণ। তাহলে এটা দাঁড়াতে পারে না, অবশ্যই এখানে এই কোণের সমান, আর এই কোণ যা এই কোণ তা, এই কোণ যা এই কোণ তা, সেজন্য আমরা এখানে কি লিখতে পারি, চারটি কোণে পরস্পর সমান। আমার এখানে জায়গা না থাকাতে আমি এই দিক দিয়ে এনে লিখেছি, তোমরা কিন্তু সামনাসামনি জিনিসটা লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে দেখো এটা যদি হয় আমাদের শর্ত সাপেক্ষে, তাহলে অবশ্যই এই ত্রিভুজকে নিয়ে আলোচনা আমার চলে এসেছে। যেহেতু অনুরূপভাবে এই কথা দুইটা চলে আসছে এই ত্রিভুজকে নিয়ে, এই যে ডিএমএফ, তাহলে ডিএমএফ নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে অবশ্যই আমার এই ত্রিভুজকে নিয়েও প্রশ্ন উঠেছে। তাহলে আমরা এই ত্রিভুজকে নিয়ে একটু কল্পনা করি। তাহলে ত্রিভুজটা হলো কে, ত্রিভুজটা হলো এফ ডি এম বা ডিএফএম, এ নিয়েও যে কোনোটা হলে হবে। দেখো তাহলে যদি হয় তাহলে অবশ্যই এখানে এফ ডি বাহুটা কার সমান, এফ এম এর সমান। তাহলে আমরা লিখতে পারি এফ ডি সমান সমান এফ এম। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা কি বুঝতে পেরেছি যে এই ত্রিভুজের কথা যেহেতু উল্লেখ হয়ে গেছে, তাহলে অবশ্যই এই ত্রিভুজটিও কি সমবাহু ত্রিভুজ, কারণ তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান, সেজন্য সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান হলে তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এফ এম সমান সমান এফ ডি। সেজন্য আমরা লিখে ফেললাম যে এফ এম বা এফ ডি সমান সমান এফ এম, এফ এম সমান সমান এফ ডি। যদি এটি হয় তাহলে অবশ্যই আমরা কি লিখতে পারি না, দেখো আমাদের শর্ত সাপেক্ষে আমরা একটু শর্তটা খেয়াল করি। তাহলে সুতরাং আমাদের শর্তটা আমি একটু ভালো করে বলছি, তোমরা অবশ্যই লক্ষ্য করো। ত্রিভুজে যদি এই এফ এম সমান সমান এফ ডি হয়, আমরা এর আগে কি লিখেছিলাম বলো তো শিক্ষার্থীরা? আমরা লিখেছিলাম যে এফ সমান সমান হবে এফ এম। যদি এফ এর সমান এফ এম হয়, আবার এখন আমি বললাম যে এই এফ এম এর সমান হবে এফ ডি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই এফ এম যদি এফ হয়, তাহলে এই এফ এম যদি এফ ডি হয়, তাহলে এই বাহু এই বাহু এই বাহু তিনবাহু পরস্পর সমান, ঠিক কিনা? যদি তিনবাহু পরস্পর সমান হয় তাহলে কি অবশ্যই আমি লিখতে পারি না যে এফ সমান সমান এফ ডি? অবশ্যই লিখতে পারি এফ সমান সমান এফ ডি। তাহলে শর্ত সাপেক্ষে আমার ব্রহ্মগুপ্ত এই কথাটি উল্লেখ করে গেছেন যে এটা প্রগাঢ় সত্য কথা। সেজন্যই যদি বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাহলে তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান। যদি এখানেও একই রকম এই ত্রিভুজ যা এই ত্রিভুজে তাই হয়ে গেছে, অবশ্যই এফ তাহলে কি মধ্যবিন্দু। আর যদি এফ মধ্যবিন্দু হয় আমরা লিখতে পারি এ এফ সমান সমান এফ ডি। তাহলে আমরা লিখতে পারি এ এফ সমান সমান এফ ডি। তাহলে শর্ত সাপেক্ষে ব্রহ্মপুত্রের উপপাদ্য আমার এখানেই কি হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়। সেজন্য আমি এখানে লিখব কি PROVED, প্রুভড বা প্রমাণিত। তাহলে শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে লক্ষ্য করেছো আশা করি। এই অনুসারে যদি আমরা চিত্র অনুসারে আমাদের সাধারণ নির্বাচন অনুসারে যদি কোনো জ্যামিতি আমরা করি, আমরা জানি যে সাধারণ নির্বাচন অনুসারে জ্যামিতি যদি আমরা করে থাকি তাহলে কখনোই আমাদের জ্যামিতি কখনোই ভুল হবে না এবং জ্যামিতি মুখস্থের কোনো ব্যাপারও হবে না। আমি এটা আশাবাদ ব্যক্ত রাখি তোমাদের কাছে। আর সেজন্যই তোমাদের কাছে আমার বারবার অনুরোধ থাকবে যে তোমরা প্রশ্নকে বুঝো, উপপাদ্য হোক এবং সম্পাদ্য হোক। কারণ উপপাদ্য এবং সম্পাদ্য শিক্ষার্থীরা উপপাদ্য ধরতে তোমরা চাওই না, কারণ তোমরা উপপাদ্যকে ভয় পাও। স্যার প্রশ্ন করো যে স্যার প্রশ্ন থেকে এই চিত্রটা কিভাবে আসবে, আমি কিভাবে বুঝবো? এই যে আমি বলেছি যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ, বৃত্ত অন্তর্লিখিত ভিতরে চতুর্ভুজ ABCD চতুর্ভুজ, তাহলে কি প্রশ্নের মধ্য থেকে এসেছে? আমরা সেজন্য খেয়াল করতে হবে, প্রশ্নটা ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং প্রশ্নকে ভালো করে যদি পড়ি তাহলে আমরা চিত্র আঁকতে পারবো। আর যদি তুমি চিত্র আঁকতে পারো তাহলে তোমার বিশেষ নির্বাচন হয়ে গেছে, কারণ প্রশ্ন অনুসারে তোমার বিশেষ নির্বাচন। যদি প্রশ্ন অনুসারে বিশেষ নির্বাচন হয়, আমি লিখবো মনে করি বা কোনো চতুর্ভুজ হলো ABCD চতুর্ভুজের কর্ণদ্বয় হলো কে AC ও BD কি করছে, পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে, M বিন্দুতে ছেদ করছে। অতএব M বিন্দুটা কি এই AC এর উপর BM কি লম্ব হয়ে গেছে। যদি BM লম্ব তাহলে M বিন্দুতে আমি কি করলাম, BC বাহুর দিকে M বিন্দুতে একটা লম্ব কি আঁকলাম, ME অঙ্কন করলাম। এবার EM কে বর্ধিত করি কার দিকে, বিপরীত বাহু AD এর দিকে। বর্ধিত করলে সেটা কোন বিন্দুতে ছেদ হবে, F বিন্দুতে। বিশেষ নির্বাচন শেষ। অর্থাৎ প্রমাণ করতে হবে যে AF সমান সমান FD, তাহলে বিশেষ নির্বাচন শেষ। ঠিক একইভাবে প্রত্যেকটা জিনিসে আমরা যদি এইভাবে লক্ষ্য করি, আমরা আশাবাদ ব্যক্ত রাখি যে এই জ্যামিতি করা আমাদের জন্য কখনোই কষ্ট হবে না
আমরা খুব সহজেই করতে পারবো। আর জ্যামিতি নিজের ভাষায় লিখবো, বিজ্ঞানী বুঝিয়ে দিয়েছেন, আমরা আমাদের নিজের ভাষায় লিখবো। বিজ্ঞান জ্যামিতির কোনো নির্দিষ্ট ভাষা নেই, মুখস্থ কোনো ভাষা নেই, নিজের ভাষা বুঝে লিখলে খুব সহজ করে লেখা যায়। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সেটি কামনা করি। আজকে আমার এই ব্রহ্মগুপ্ত ব্যাপারে এখানেই শেষ। তোমাদেরকে ধন্যবাদ।